যদি 3x প্লাস 2y ইকুয়াল টু 8 এবং 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 হয়, তাহলে আমাদেরকে x এর মান বের করতে হবে। আমরা প্রথম সমীকরণকে অর্থাৎ 3x প্লাস 2y ইকুয়াল টু 8 একে 1 নম্বর সমীকরণ এবং 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 2 নম্বর সমীকরণ 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এখান থেকে আমরা y এর মান পাবো 2x মাইনাস 3, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন y এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণ 3x প্লাস 2y ইকুয়াল টু 8, তাহলে 3x প্লাস 2 ইন্টু y এর মান 2x মাইনাস 3 ইকুয়াল টু 8, তাহলে 3x প্লাস এখান থেকে পাবো 4x মাইনাস 6 ইকুয়াল টু 8, তাহলে 3x প্লাস 4x 7x ইকুয়াল টু 6 প্লাস 8 অর্থাৎ 14, তাহলে x ইকুয়াল টু 14কে 7 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2, অর্থাৎ x এর মান 2। আমাদের অপশানে উত্তর ক। আমাদের 2 নম্বর প্রশ্নে একটি সমীকরণ দেওয়া আছে, এটাকে সলভ করতে হবে। তাহলে আমরা প্রথম দুইটি রাশি থেকে অর্থাৎ 31 ইন্টু এম মাইনাস এন এবং 32 ইন্টু এম মাইনাস এন দুইটি রাশি থেকে এম মাইনাস এন কমন নিব। তাহলে এম মাইনাস এন কমন নিলে আমাদের থাকবে 31 মাইনাস 32 প্লাস এম মাইনাস এন, এটা থাকবে। তাহলে এম মাইনাস এন 31 থেকে 32 বিয়োগ দিলে আমরা পাবো -1 প্লাস এম মাইনাস এন। এখন -1কে সামনে নিয়ে আসবো, -1 ইন্টু এম মাইনাস এন প্লাস এম মাইনাস এন। এখন -1 এর সাথে এম মাইনাস এন গুণ করলে আমরা পাবো -m প্লাস এন প্লাস এম মাইনাস এন। এখন কাটাকাটি করলে এখানে -m প্লাস m কাটা যাবে এবং প্লাস n মাইনাস n কাটা যাবে, তাহলে আমাদের উত্তর 0। অপশানে উত্তর গ। If the average of two number is m and the larger number is l, what is the other number? আমাদের অঙ্কে বলছে দুইটি সংখ্যার গড় m, যদি বড় সংখ্যাটি l হয় তবে অপর সংখ্যার মান কত? আমাদের দুইটি সংখ্যার গড় দেওয়া আছে 2m, তাহলে দুইটি সংখ্যার সমষ্টি হবে 2m। এখন একটি সংখ্যার মান দেওয়া আছে l, তাহলে 2m থেকে l বিয়োগ দিলে আমরা অপর সংখ্যা পাবো, অর্থাৎ আমাদের উত্তর 2m মাইনাস l। অপশানে উত্তর গ। What is the total interest on টাকা 800 at 12.5% per annum for 9 months in টাকা? আমাদের অঙ্কে বলছে 800 টাকা মূলধনে 9 মাসে যদি সুদের হার 12.5% হয়, তাহলে টোটাল ইন্টারেস্ট বা মোট সুদের পরিমাণ কত হবে? আমরা সূত্র জানি, I ইকুয়াল টু PNR ভাগ 100। আমাদের এখানে আয়ের মান বের করতে হবে, আয় হলো সুদ। তাহলে আমাদের দেওয়া আছে P ইকুয়াল টু মূলধন বা আসল 800 টাকা, N হলো সময় বা বছর, এখানে 9 মাস দেওয়া আছে। আমরা জানি বছর 1 বছর ইকুয়াল টু 12 মাস, তাহলে N ইকুয়াল টু হবে 9 ভাগ 12 বছর। আর হলো সুদের হার, আমাদের দেওয়া আছে 12.5%। এখন আমরা মানগুলো বসাবো। উপরে আমাদের পি এর মান 800 ইন্টু এন ইকুয়াল টু 9 এবং 12 নিচে বসবে, আর এর মান 12.5 ইন্টু নিচের সূত্রের 100। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 75 টাকা। সুতরাং মোট সুদের পরিমাণ 75 টাকা। অপশানে উত্তর ক। If the value of XYZ company stocks drop from টাকা 25 per share to টাকা 21 per share, what is the percent of the decrease?
আমাদের অঙ্কে বলছে XYZ একটি কোম্পানির শেয়ার মূল্য 25 টাকা থেকে 21 টাকা হ্রাস পেলে শতকরা কতটুকু হ্রাস পাবে, অর্থাৎ পার্সেন্ট। তাহলে প্রথমে আমরা বের করব কতটুকু ডিক্রিজ হয়েছে। তাহলে ডিক্রিজ বা হ্রাস হয়েছে, প্রথমে ছিল 25 টাকা, পরে 21 টাকা, অর্থাৎ 25 বিয়োগ 21 ইকুয়াল টু 4 টাকা। এখন আমাদেরকে শতকরা হ্রাসের পরিমাণ বের করতে হবে। তাহলে পার্সেন্ট ডিক্রিজ হবে, আমাদের ডিক্রিজের পরিমাণ 4 টাকা ভাগ প্রথম যে টাকাটা ছিল অর্থাৎ 25 টাকা, 4 ভাগ 25 ইন্টু, যেহেতু পার্সেন্ট বের করতে হবে সেজন্য 100%। তাহলে 25কে 100 দিয়ে কাটলে 4, উপরে 4-এর সাথে 4 গুণ করলে আমরা পাবো 16। সুতরাং পার্সেন্ট ডিক্রিজ হবে 16%। আমাদের অপশানের উত্তর ঘ। In a shipment of 120 machine parts, 5% were defective. In a shipment of 80 machine parts, 10% were defective. For the two shipments combined, what percent of the machine parts were defective? আমাদের অঙ্কে বলছে 120টি মেশিন পার্টসের মধ্যে 5% ত্রুটিপূর্ণ, অন্য আরেকটি 80টি মেশিন পার্টসের মধ্যে 10% ত্রুটিপূর্ণ। আমরা যদি দুইটি শিপমেন্ট সংযুক্ত বা কম্বাইন করি, অর্থাৎ 120 প্লাস 80, অর্থাৎ 200টির মধ্যে আমাদেরকে বের করতে হবে কত শতাংশ মেশিন পার্টস ত্রুটিপূর্ণ। তাহলে প্রথমে আমরা 120টির মধ্যে কতটি ডিফেক্টিভ সেটা বের করব। যেহেতু এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, আমরা সংখ্যায় নিয়ে যাব। তাহলে লিখব যে ডিফেক্টিভ ইন 120 মধ্যে ডিফেক্টিভ হবে 120 এর 5%। তাহলে পাবো 120 ইন্টু 5 ভাগ 100। তাহলে 100কে 5 দিয়ে কাটলে 20, 20কে 120 দিয়ে কাটলে 6। তাহলে 120টির মধ্যে ডিফেক্টিভ 6টি। এখন ডিফেক্টিভ ইন 80টির মধ্যে ডিফেক্টিভ পার্ট হবে 80 এর 10%। তাহলে 80 ইন্টু 10 ভাগ 100। তাহলে নিচ থেকে 2টা শূন্য, উপর থেকে 2টা শূন্য, উপরে আমাদের থাকবে 8টি। এখন আমরা যোগ করব। আমাদের টোটাল মেশিন পার্ট 120 এবং 80, টোটাল 200 মেশিন পার্ট। 200টির মধ্যে ত্রুটিপূর্ণ 6 প্লাস 8 ইকুয়াল টু 14টি। এখানে 200টির মধ্যে আমাদের ডিফেক্টিভ 14টি, আমাদেরকে পার্সেন্ট বের করতে হবে, অর্থাৎ 100টির মধ্যে কতটি। তাহলে 200টির মধ্যে 14টি হলে 100টির মধ্যে হবে 14 ভাগ 2, অর্থাৎ 7টি বা 7%। সুতরাং অপশানে আমাদের উত্তর খ। If the sum of 3, 7 and x is 18, then the average of 3, 7 and x is, আমাদের দেওয়া আছে 3, 7 এবং x এর যোগফল 18 হলে 3, 7 এবং x এর গড় আমাদের বের করতে হবে। তাহলে প্রথম শর্ত মতে আমাদের দেওয়া আছে 3 প্লাস 7 প্লাস x ইকুয়াল টু 18। তাহলে x ইকুয়াল টু হবে 18 বিয়োগ 10 ইকুয়াল টু 8। আমাদের x এর মান আমরা পেলাম 8। এখন x এর মানটা আমরা এখানে বসাবো দ্বিতীয় শর্ত মতে। তাহলে 3 প্লাস 7 প্লাস 8 ইকুয়াল টু পাবো 18। আমাদেরকে যেহেতু গড় বের করতে হবে, তাহলে গড় ইকুয়াল টু আমরা জানি সমষ্টি ভাগ সংখ্যা। এখানে টোটাল 3টা সংখ্যা, অর্থাৎ 18 ভাগ 3 ইকুয়াল টু 6। আমাদের উত্তর ক। A cake is divided into 10 pieces. If Mohiuddin takes 1/3 of the cake and Morshed takes 1/3 of the rest that are left, how many pieces are still left? আমাদের অঙ্কে বলছে একটি কেককে 10 ভাগ করা হলো। যদি মহিউদ্দিন ওই কেকের 1/3 অংশ এবং মোরশেদ বাকি কেকের 1/3 অংশ নেয়, তাহলে আমাদের
কত সংখ্যক কেক অবশিষ্ট থাকবে। এই অঙ্কটি আমরা শর্টকাটের মাধ্যমে করব। তাহলে প্রথমে লিখব অবশিষ্ট কেক থাকবে। প্রথমে আমরা আমাদের সংখ্যাটি লিখব, অর্থাৎ 10 গুণ, প্রথমে মহিউদ্দিন 1-এর 3 অংশ নেয়, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ নেয়। মহিউদ্দিন যদি 3 ভাগের 1 ভাগ নেয় তাহলে আমাদের কাছে থাকবে 2 ভাগ, অর্থাৎ 2/3। এখন গুণ চিহ্ন দিব। মোর্শেদ একইভাবে 3 ভাগের 1 অংশ নিয়েছে, তাহলে বাকি থাকবে 2/3। তাহলে উপরে গুণ করলে আমরা পাবো 40 এবং নিচে 3 গুণ 3 অর্থাৎ 9। এখন 40কে 9 দিয়ে ভাগ করলে 4.44। আমাদের অপশানে কাছাকাছি উত্তর ক। The floor of a company office has an area of 20,000 square feet. If the floor is in the shape of a square, how many feet long is each side? আমাদের প্রশ্ন বলছে একটি কোম্পানি অফিসের ফ্লোর, তার ক্ষেত্রফল 20,000 স্কোয়ার ফিট। যদি ফ্লোরটি একটি বর্গক্ষেত্রের মতো দেখতে হয় তাহলে প্রতিটা ফ্লোরের দৈর্ঘ্য কত হবে। আমাদের এখানে দেওয়া আছে বর্গ এবং এখানে দেওয়া আছে ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার ইকুয়াল টু 20,000। আমাদের প্রশ্নে চেয়েছে প্রতিটা সাইড অর্থাৎ বর্গের বাহুর দৈর্ঘ্য, তো এ ইকুয়াল টু হবে রুট 20,000। আমরা 20,000কে রুট করলে পাবো 141.42। আমাদের কাছাকাছি উত্তর 140। সুতরাং অপশানে উত্তর ক। The price of a certain television set is discounted by 10% and the reduced price is then discounted by 10%. This series of successive discount is equivalent to a single discount of। আমাদের অঙ্কে বলছে একটি নির্দিষ্ট টেলিভিশনের মূল্যের উপর 10% ছাড় দেওয়া হয়, পরবর্তীতে আবারও 10% ছাড় দেওয়া হয়। আমাদেরকে বের করতে হবে পরপর 2 ছাড়ের মান কত হবে। এই অঙ্কটি আমরা একটি সূত্রের মাধ্যমে করব। সূত্রটি হলো a প্লাস বি প্লাস a ইন্টু বি ভাগ 100। এখানে যদি বৃদ্ধি হয় তাহলে প্লাস হবে এবং যদি হ্রাস পায় তাহলে প্লাসের জায়গায় মাইনাস হবে। এখানে এ হলো 10, যেহেতু 2 বারই ছাড় হয়েছে অর্থাৎ মাইনাস, তাহলে আমরা লিখব -10 সূত্রের প্লাস -10, যেহেতু দ্বিতীয়বারও হ্রাস পেয়েছে বা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, প্লাস সূত্রের -10 ইন্টু -10 ভাগ 100। তাহলে এখান থেকে পাবো -10 এখানে মাইনাস মাঝে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হবে এবং নিচ থেকে 2টা শূন্য, উপর থেকে 2টা শূন্য কাটা যাবে, তাহলে এখানে থাকবে 1। তাহলে -20 প্লাস 1, 20 থেকে 1 বিয়োগ দিলে আমরা পাবো -19, অর্থাৎ 19% হ্রাস পেয়েছে বা ডিসকাউন্ট হয়েছে। সুতরাং অপশানে আমাদের উত্তর খ। A and B together can paint a wall in 3 days. A can do it alone in 5 days. How many days would it take B to do this job alone? আমাদের অঙ্কে বলছে A এবং B একসাথে একটি দেয়াল 3 দিনে পেইন্ট করতে পারে। A এর একাকী ওই কাজটি করতে 5 দিন লাগে। আমাদেরকে বের করতে হবে B এর একাকী ওই কাজটি কত দিনে করতে পারবে। এই অঙ্কটি আমরা একটি শর্টকাট সূত্রের মাধ্যমে করব। তাহলে লিখব বি এর দিন লাগবে ইকুয়াল টু এক্স ওয়াই ভাগ এক্স মাইনাস ওয়াই। এখানে এক্স হলো এ এর যে কয়দিন লাগবে অর্থাৎ 5, ইন্টু ওয়াই হলো এ এবং বি এর একসাথে যে কয়দিন লাগে অর্থাৎ 3। তাহলে 5 ইন্টু 3, নিচে হবে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ 5 - 3। তাহলে আমাদের উপরে আছে
5 এর সাথে 3 গুণ করলে 15 এবং নিচে 5 বিয়োগ 3 অর্থাৎ 2। 15কে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 7.5। সুতরাং বি এর 7.5 দিন লাগবে। অপশানে আমাদের উত্তর খ। A company makes a profit of 6% on its first টাকা 1000 of sales each day and টাকা 55 per thousand on all sales in excess of টাকা 1000 for the day. How much profit will the company make in day when sales are টাকা 6000? আমাদের অঙ্কে বলছে একটি কোম্পানি প্রথমে 1000 টাকার উপর 6% লাভ করে, পরবর্তীতে 1000 টাকার উপরে যে পরিমাণ টাকা থাকে সেই পরিমাণ টাকার উপর প্রতি হাজারে 55 টাকা লাভ করে। যদি মোট টাকার পরিমাণ 6000 হয় তবে ওই কোম্পানি মোট লাভের পরিমাণ কতটুকু হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা 1000 টাকার উপর যে 6% লাভ হয় সেই পরিমাণটা বের করব। তাহলে 1000 টাকা এর 6%, তাহলে 1000 ইন্টু 6 ভাগ 100, নিচ থেকে 2টা শূন্য ওপর থেকে 2টা শূন্য ইকুয়াল টু 60 টাকা পাবো। অর্থাৎ আমরা প্রথমে 1000 টাকার উপর লাভ হবে 60 টাকা। তাহলে বাকি টাকা, এখানে যেহেতু আমাদের মোট টাকার পরিমাণ দেওয়া আছে 6000, তাহলে বাকি টাকা হবে 6000 বিয়োগ 1000 ইকুয়াল টু 5000 টাকা। এখন 5000 টাকায় এখানে প্রতি হাজারে 55 টাকা লাভ হয়েছে, তাহলে 5000 টাকার উপর লাভ হবে, আমাদের উপরে আমরা লিখবো 55 এবং যেহেতু পার থাউজেন্ড অর্থাৎ নিচে হবে 1000 ইন্টু 5000 টাকা। তাহলে নিচ থেকে 3টা শূন্য উপর থেকে 2টা শূন্য বাদ যাবে, তাহলে উপরে আমাদের আছে 55 ইন্টু 5, গুণ করলে আমরা পাবো 275 টাকা। তাহলে মোট লাভের পরিমাণ হবে আমাদের উপরে 60 টাকা এবং নিচে 275 টাকা। তাহলে 60 এবং 275 টাকা যোগ করলে আমরা পাবো 335 টাকা। অপশানে আমাদের উত্তর খ। A coat was sold for টাকা 75. The coat was sold for 150% of the cost of the coat. How much did the coat cost? অঙ্কে বলছে একটি কোট 75 টাকায় বিক্রি করা হয়েছিল এবং ওই কোটটি ক্রয় মূল্যর 150% লাভে বিক্রয় করা হয়েছিল। আমাদেরকে কোটের ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে সত্যমতে আমরা লিখতে পারি 150% ইকুয়াল টু 75 টাকা। তাহলে 1% ইকুয়াল টু হবে 75 ভাগ 150 টাকা। সুতরাং 100% বা ক্রয় মূল্য ইকুয়াল টু হবে 75 ইন্টু 100 ভাগ 150। তাহলে নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য, 75কে 15 দিয়ে কাটলে আমরা পাবো 5। তাহলে উপরে আছে 5 এবং 10, গুণ করলে আমরা পাবো 50 টাকা। সুতরাং ওই কোটটির ক্রয় মূল্য 50 টাকা। আমাদের উত্তর গ। A certain sum of money consists of 30 coins, some of which are 10 paisa coins and the rest are 5 paisa coins. If the total value of the coins is টাকা 2, what is the number of 10 paisa coins? আমাদের অঙ্কে বলছে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 30টি কয়েন নিয়ে গঠিত, যার ভিতরে 10 পয়সার মুদ্রা এবং বাকিগুলো 5 পয়সার মুদ্রা। যদি মোট টাকার পরিমাণ 2 টাকা হয় তাহলে আমাদেরকে বের করতে হবে ওই 2 টাকার ভিতরে কতটি 10 পয়সার মুদ্রা আছে। তাহলে আমরা ধরি 10 পয়সার মুদ্রা ইকুয়াল টু এক্সটি, যেহেতু 10 পয়সার মুদ্রার মান বের করতে হবে। তাহলে 5 পয়সার মুদ্রা হবে, যেহেতু মোট মুদ্রা 30টি, তাহলে 5 পয়সা মুদ্রা হবে 30 বিয়োগ এক্সটি। এখন সত্যমতে আমরা লিখব 10 পয়সা অর্থাৎ 10 ইন্টু 10 পয়সার মুদ্রার সংখ্যা অর্থাৎ এক্স, প্লাস 5 পয়সা 5 ইন্টু 5 পয়সার মুদ্রার সংখ্যা অর্থাৎ 30 মাইনাস এক্স।
ইকুয়াল টু হবে 2 টাকা। যেহেতু আমাদের এখানে পয়সা বলছে, তাহলে 2 টাকাকে আমরা পয়সা নিয়ে যাব। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 2 টাকা সমান 200 পয়সা। এখন 10x প্লাস 5-এর সাথে 30 গুণ করলে 150 বিয়োগ 5x ইকুয়াল টু 200। 10x থেকে 5x বিয়োগ দিলে আমরা পাবো 5x, এবং 200 থেকে 150 বিয়োগ দিলে পাবো 50। এখন 50কে 5 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 10, অর্থাৎ 10 পয়সার মুদ্রা আছে 10টি। অপশানে আমাদের উত্তর ক। If 14% of all women are voters and 52% of the population is women, what percent of the population are women voters? আমাদের অঙ্কে বলছে মোট মহিলার 40% ভোটার এবং মোট জনসংখ্যার 52% যদি মহিলা হয়, তাহলে আমাদেরকে বের করতে হবে মোট জনসংখ্যার কত শতাংশ ওমেন ভোটার। তাহলে ওমেন ভোটার ইকুয়াল টু, যেহেতু মোট জনসংখ্যার 52% মহিলা, তাহলে ওমেন ভোটার হবে 52 এর 40%। তাহলে এখান থেকে 52 ইন্টু 40 ভাগ 100, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 20.8। সুতরাং ওমেন ভোটারের পার্সেন্ট হবে 20.8%। আমাদের অপশানে উত্তর ক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।